এতগুলো যাত্রা এবং আপনার মানে মুকুটে পালকের সংখ্যা বলা যায় সেটা অগণিত, সে জায়গা থেকে এতখানি পথ আসার জন্য হার্ড ওয়ার্ক কতটা লাগে আর লাক কতটা লাগে? যখন ব্যান্ডিট কুইন কাস্ট হয়, একটা মেয়েকে কাস্ট অলরেডি ফাইনাল ছিল, ডাইরেক্টর এসেছিলেন ওর এগ্রিমেন্টটা নিতে দিল্লিতে, অ্যান্ড বাই চান্স আমার নাটক দেখেছি অ্যান্ড হি সেড কে মেয়েটার সাথে দেখা করবো। আপনি একজন মানুষ হিসেবে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটা অনেকটা স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলটাই কি আজকে সীমা বিশ্বাসকে এতটা হাম্বেল রাখে? চক্রবর্তীর নীল বিকিনি পরা একটি লোক, অপূর্ব সুন্দর তাকে দেখতে লাগছে, তাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, মানে প্রচুর সমাদর পাচ্ছেন তিনি। সেই সময় দাঁড়িয়ে আপনাকে যেভাবে দেখা গেছিল, যে বোল্ড ডিসিশনটা আপনি নিয়েছিলেন, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, সেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অন্যান্য জায়গায় কি প্রভাব ফেলেছিল কোনোভাবে? টিচারদের সাথে আমি খুব ডিসকাস করেছি এনএসডিতে, সবাই বলছে কি হয়েছে কর, দেন ফাইনালি আমি বলছি বাট আমি কমপ্লিট নিউডিটিটা আমি করতে পারবো না। সাচ আ শাই পারসন, আমি কল্পনা করতে পারি যেখানে আমি গ্রিন রুমে থার্ড পারসন থাকলে আমি কাপড় চেঞ্জ করতে পারি না ডিউরিং দ্য শো। रेखा जी ना আমাকে দেখে বলছে वो मॉर्निंग से आपका इंतज़ार कर रही थी और मतलब मुझे तो आई फील जेलस कि आपका क्या लाइफ टाइम रोल और क्या ब्रिलियंट परफॉर्मेंस रफ कट देखा है हमने, सो आई वाज वेटिंग फॉर मी लाइक হয়ে গেছিলাম, কারণ রেখা দিবা আমার সামনে। যার পাশে বসে আছি নিঃসন্দেহে তার পাশে বসার ধৃষ্টতা আমি তো করতাম না, কিন্তু ভগবান সুযোগটা দিয়েছেন এবং ভগবানের সুযোগে সীমা বিশ্বাসের পাশে আজকে বসে আছি। দিদি, প্রথমেই একটা অভিযোগ থেকে শুরু করি, সেটা হলো গিয়ে বাংলা ছবিতে আপনাকে এত কম পাওয়া যায়, কেউ নেয় না আমাকে, থ্যাঙ্কস টু নন্দিতা দি, শিবু, বা থ্যাঙ্কস টু অরোরা ফিল্মস, শর্মিষ্ঠা, রাজদীপ, ওরা কাস্ট করেছে। আমি অলওয়েজ লুকিং ফরওয়ার্ড, কারণ এত কোয়ালিটি কন্টেন্ট আর কত মিনিংফুল কন্টেন্টগুলো থাকে বেঙ্গল থেকে বাঙালি ছবিতে, তো সবসময় সেই সময় থেকে আর কি মৃণালদা, সত্যজিৎ রের ছবি, ঋত্বিক ঘটকের ছবি, তাদের ছবি দেখে দেখেই আমরা বড় হয়েছি। অ্যান্ড লুকিং ফরওয়ার্ড লাগে যখন, যদিও আমি আগে থেকে কখনো ভাবিনি কি আমি ফিল্ম লাইনে আসবো, সবসময় থিয়েটার নিয়ে প্যাশনেটলি ব্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ যখন এই মানে ছবিতে আসলাম, কোইন্সিডেন্টলি হ্যাপেন, তো তারপর এরকম যদি আমি সিনেমা করলামই, ওয়াই নট টু। আমার মনে আছে একজন ব্যক্তির কাছে আমি এসেছিলাম, মৃণালদার কাছে, কি আমি কখনো যদি কোনো রোল হয়, লাভ টু ওয়ার্ক উইথ ইউ, তো আমার সেই সৌভাগ্য হলো না। তো সবসময় আমি তো চাই, কিন্তু হয়তো আমার জন্য কোনো রোল সেই হিসাবে বাংলা ছবিতে আসেনি, যার জন্য ওনারা কাস্ট করেনি আমাকে। সেটার কোথাও একটা খারাপ লাগা আছে ম্যাম, যে মানে এরকম কি হতে পারে যে কোনো চরিত্র আপনাকে মানানসই হয়নি তাই আসেনি, মানে কোনো খারাপ লাগা? আমি না সব জিনিসকে পজিটিভলি সেই হিসাবে নেই, কি আমি না আশা করি না, আশা করলে কি হয়, ইউ গেট হার্ট, তো বেটার কি এক্সপেকটেশন রাখবে না, এক্সপেকটেশন না রাখলে কি হয়, ঠিক আছে সারপ্রাইজের মতন রাস্তায়, যেরকম শিবু আমার বোনের থ্রুতে আমি জানতে পারতাম, কি দিদি বলতো কি জানিস আমি শিবুকে 95 থেকে জানি, বলছে শিবু এখন খুব বড় ডাইরেক্টর, অনেক ছবি বানাইছে, তো তোর সাথে তোকে বলে না, তো আমি কখনো আই ইউজ টু ফিল ভেরি প্রাউড কি আরে বাহ ভেরি গুড। নন্দিতাদিকেও ভালো করে জানি, শিবুকেও ভালো করে জানি, ওদের নাম্বারও আছে আমাদের, আমরা মনের মিল আছে, আমাদের মনের কানেকশনটা আছে, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত থাকে কখনো, তো আমি কখনো সেটা নিয়ে আমি শিবুকে অভিযোগ করতে পারি না কি হোয়াই ডিডন্ট হি কাস্ট মি, কিন্তু সময় মতে যদি আই ডিজার্ভ, রোলটা যদি স্যুট করে আসবে, তো ইচ্ছে তো হয় অনেস্টলি, কিন্তু আমি অভিযোগ করতে পারি না। ম্যাম, আপনি এতটা পথ চলে এসেছেন, মানে এতগুলো যাত্রা, এবং আপনার মানে মুকুটে পালকের সংখ্যা বলা যায় সেটা অগণিত, সে জায়গা থেকে কি মনে হয় ম্যাম যে এতখানি পথ আসার জন্য হার্ড ওয়ার্ক কতটা লাগে আর লাক কতটা লাগে? লাক তো জানি না, কিন্তু হার্ড ওয়ার্ক
খুবই দরকার, খুবই দরকার হার্ডওয়ার্ক। কি গ্রান্টেড নিয়ে বলে আমি অমুকের ছেলে অমুকের মেয়ে বা আমি দেখতে সুন্দর তো আমি অনেক কাজ পাবো, এগুলো হয় না। একবার হয়তো পেয়ে যাবে সুযোগটা, কিন্তু সিনসিয়ারিটি, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, অনেস্টি এগুলো থাকলে, যেটা আমি নিউ জেনারেশনের সব বাচ্চাদেরকে আমি সবসময় টিপস দেই কি আমি যেটা ফলো করেছি আজ অব্দি, কখনো খুব ভালো লাগতো যখন আমি এনএসডি থেকে বের হয়ে অনেক বছর রেপার্টরি কোম্পানিতে ছিলাম, তো টিচাররা আমার উদাহরণ দিতেন কি হার্ডওয়ার্ক কাকে বলে, ওই মেয়েটার থেকে শিখিস তোরা, 4টার সময় উঠে চুপচাপ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বার হয়ে যায়, এরকম। কারণ আমি নন রোমান্টিক আমার ক্লাসমেট খুঁজতাম ছেলে, যে 4টার সময় গিয়ে আমি যদি প্র্যাকটিস করি হিন্দি ভাষা শেখার জন্য, নন রোমান্টিকই চাই। কারণ 18-19 বছরের মেয়ে একটা, বাট অবভিয়াস না, একটা আলাদা রোমান্টিক রিলেশনশিপও হতে পারে, যেটা প্রায়োরিটিতে কখনো ছিল না কি কাজ। মা বাবাই বলেছিল তোমাকে রেখে গেলাম এনএসডিতে, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাসকে বজায় রাখাটা তোমার কাজ, আমরা চৌকিদারি করব না। সো সেটা একটা রেসপন্সিবিলিটি। তো সেই জন্য আমি বলি এই যে সিনসিয়ারিটি, অনেস্টি, ফোকাস, ক্লিয়ারিটি অ্যান্ড ডিসিপ্লিন, এগুলোর খুবই দরকার। তারপরেও অনেকে এরকম হয়তো আছে আমার মতন কি হার্ডওয়ার্ক সব কিছু পায়, তবুও সুযোগ পায় না, হয়তো কখনো কখনো সেটা লাগে। বা টাইম একটা ভীষণ বড় ফ্যাক্টর, টাইম। সেই টাইমটাতেই যখন ব্যান্ডিট কুইন কাস্ট হয়, একটা মেয়েকে কাস্ট অলরেডি ফাইনাল ছিল, ডাইরেক্টর এসেছিলেন ওর এগ্রিমেন্টটা নিতে দিল্লিতে, অ্যান্ড বাই চান্স আমার নাটক দেখেছি, অ্যান্ড হি সেড কি মেয়েটার সাথে দেখা করবো। অ্যান্ড যদিও তিগমানসি ধুলিয়া যে কাস্টিং ডাইরেক্টর, ও আমাকে বারবার 2 মাস আগে থেকে বলছিল কি তুমি ফটো দেবে, শেখর কাপুর একটা ছবি বানাচ্ছি, কিন্তু ততক্ষণে উনি ডান ফাইনাল করে ফেলছিল। সো সেই ক্ষেত্রে আমি বলবো ইটস টাইমিং, ইটস লাক অর হোয়াট, কি ডেস্টিনি কি। তো কখনো কখনো ওটাকেও বিলিভ করতে হয় আমার কেসে, কি ডেস্টিনি। কিন্তু শুধু ডেস্টিনির উপরে হয় না, এইগুলো দরকার। ম্যাম এই এখন দাঁড়িয়ে একটা জায়গায় বলে সোশ্যাল মিডিয়া রেলিভেন্ট থাকার কথা, কিন্তু আপনারা যে সময় থেকে যাত্রা শুরু করেছেন সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সময় রেলিভেন্ট থাকার কি অন্য কোনো রাস্তা ছিল, মানে কিভাবে থাকা যেত? আমি তো আজ অব্দি নাই, তাই আমি না, আমাকে অনেকে আমার ওয়েল উইশার্স, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স সবাই খুব বলে আমাকে, আমার ম্যানেজার খুব বলে কি তুমি সোশ্যাল মিডিয়াতে আপডেট করো না কেন, পিআর আছে আমার খুব ভালো, মানে আমার সাথে খুব বলে, কিন্তু আমি না ও কনসেপ্টটাই জানি নাই। আর আমি বেসিক্যালি ভেরি প্রাইভেট পারসন, আমি এই যে গ্রুপে জবরদস্তি ইনক্লুড করে দেয় না উইদাউট আস্কিং ইউ কি আমাকে গ্রুপে, তাতে আমি লেফট আউট তো হই না, কিন্তু ওদের মেন্টালিটি, ওদের কি কি লিখেছে ওগুলো জানি। অনেকবার অনেক সোশ্যাল ইস্যুকে নিয়ে ডিসকাস করছে হোয়াটসঅ্যাপে গ্রুপে, কিন্তু আমি ওটার রিপ্লাইটা গ্রুপে দেই না। হয়তো কারো হয়তো মা মারা গেছে, আমি জানি, ওকে পার্সোনালি ফোন করে আমি বলবো। তো আমি দ্যাট কাইন্ড অফ পার্সোনাল, ভীষণ প্রাইভেট ব্যক্তি। তো আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু অনেক এরকম ব্যক্তিও আমি জানি, অনেক অ্যাক্টার্সকে জানি যারা সিনিয়র, তারা দে আর ভেরি গুড ইন পাবলিক রিলেশন। তো সেই হিসেবে তারা অনেক কাজ পেয়েছে, কি কিভাবে পিআরশিপকে ক্যারি অন করতে হয়, মেনটেন করতে হয়। সো আমার ক্ষেত্রে আমি এখনো ভীষণ লেজি, আমি একদমই ওগুলোতে থাকি না, ভীষণ শাই, ভীষণ প্রাইভেট। কিন্তু শুনেছি আজকাল অনেক স্ট্যাটাস ডিপেন্ড করে বা কাস্টিং ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়ার, কি ইনস্টাতে কি, টুইটারে কি, ফেসবুকে কি। ম্যাম আপনি সিনিয়রদের কথা যখন বললেনই, আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু সিনিয়র থাকে যাদের থেকে আমরা শিখি, তারা আমাদের কাছে মেন্টর হয়ে থাকে, আর কিছু সিনিয়র আমাদের শিখিয়ে যায় যে এরকম সিনিয়র যেন ভবিষ্যতে আমি না হই। সো হোয়াট কাইন্ড অফ সিনিয়র ইউ হ্যাভ গট মোস্টলি? না, আমি যেগুলো সিনিয়র্স আমার সেই সময় পেয়েছি,
হেলেন জি খামোশি ছবির সময় ওনার সাথে আমি সেই সময় তো বেশি ভ্যানিটি ছিল না, তো ভ্যানিটি শেয়ার করেছিলাম। আর ওনাকে সেটেও যেটা দেখেছি ভীষণ গ্রাউন্ডেড, ভীষণ হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ, সো ভালো লাগে। and even Rekha, actress Rekha, she also make really comfortable কি যে কোনো ব্যক্তিকে না মানে তোমাকে দেখে তুমি কি হিসাব কি টপিকের উপরে ডিসকাস করলে তুমিও কথা বলবে সেই হিসাবে ব্যক্তি হিসাবে উনি সেই টপিককে রেজ করে কথা বলবে, কনভারসেশন একটা কোয়ালিটি উনি ক্রিয়েট করে। সো সেই মানে আমি খুব ভালো লাগে। আমি মনে আছে অনেক বছর আগে যখন প্রথমবার শেখর কাপুরকে দেখা করতে গিয়েছিলাম, আর रेखा जी আমাকে দেখে বলছে ও मॉर्निंग से आपका इंतज़ार कर रही थी और मतलब मुझे तो आई फील जेलस कि आपका क्या लाइफ टाइम रोल और क्या ब्रिलियंट परफॉर्मेंस, रफ कट देखा है हमने, सो आई वाज वेटिंग फॉर मी लाइक হয়ে গেছিলাম, কারণ রেখা দিবা আমার সামনে। উনি 9 বছর পরে আমার সাথে আবার দেখা হয়েছে, 9 বছর পরে 99-এ, 9 বছর না 6 বছর পরে না, 94-এ দেখা হয়েছিল, देन 99-ए। तो আমাকে বলছে मैं आपसे बहुत नाराज हूँ, और उस दिन मैंने आपसे इतनी बात की और मैं वेट कर रही थी, आपने कोई बात ही नहीं की। সেদিন অ্যাটলিস্ট এটুকুন বলেছিলাম কি আমি না হয়ে গিয়েছিলাম কি দ্য রেখা ইজ ইন ফ্রন্ট অফ মি, এটা স্বপ্ন কি রিয়ালিটি। সো এরকম লোকও থাকে। উনি অনেক লোকের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে বলছে আমাদের দুজনকে নিয়ে একটা ছবি করুন না, প্লিজ 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 করুন না, এই করে অনেক ইন্টারভেল টাইমে আমি হাম দে চুকে সানম ছবিটার প্রিমিয়ার মানে প্রাইভেট স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। তারপর আরও অনেক বছর পরে সাওয়ারিয়ার স্ক্রিনিংয়ে গিয়েছি, তখন আবার সেদিন যে ছেড়েছে সীমাজি আপকে বলে কে না ভূতের ফটোশ্যুট, বলছে मैंने बोला था ना हम दोनों मिलके फिल्म करेंगे, देखा भूत कर रहे। तो ওই যে ক্যারিয়ার মানে এত বড় লোক, এত ব্যস্ত, এত লিজেন্ডারি ব্যক্তি একজন, তো এরকম আর এরকম আমি নাম বলবো না, একজন অ্যাক্ট্রেস অন সেটে অ্যাটিটিউড দেখিয়েছিল। আমাকে ওনার পাশের ভ্যানিটিতে আমি ছিলাম, অ্যান্ড যখন সেটে ডাইরেক্টর কিছু বোঝাচ্ছে আমাকে, তো উনি বলছিল দাঁড়ান, तो एक्ट्रेस उन्हें बोलছে कि उनको बोलिएगा कि ऐसे ऐसे वहाँ पे इस समय ना देखे उस समय देखे और ऐसा ऐसा। देन डायरेक्टर के बोलो just to tell me, and after that she looked at me and she said you got it what I said, that attitude। and আমার সাথে যারা থাকে অ্যাসিস্ট্যান্ট তারা বলছে আপনি জবাব কেন দেন না, বলছে why should I, ওর নেচার দেখিয়েছে আমি আমার, তো আমি এরকম না। তো সব সময় আমি এনএসডিতে পড়ার সময় আমি যখন দেখতাম যে যারা সিনিয়ররা বদতমিজি করে, তখন সব সময় ভাবি আমি যখন এই স্টেজে আসব আমি কখনো এই বদতমিজিগুলো করব না। ম্যাম, এই যে লেট গো করতে পারা, এটা কি জীবনের সঙ্গে তৈরি হয়েছে নাকি? জায়গা নিয়ে বলি, জায়গা নিয়ে কেউ যদি আমাকে মিথ্যে কথা বলে, ভুল বলে বা ব্লেম দেয় আমাকে মিথ্যে কথা, সেগুলোতে হয়তো আমি জবাব দেব, কিন্তু তুমি আমাকে যদি কিছু এরকম বিহেভিয়ার, সো সেখানে ইটস ইয়োর নেচার, তো ঠিক আছে আমি যেটুকুন জবাব দিতে হয় আমি ওয়াই শুড আই ওয়েস্ট মাই এনার্জি, তো সঠিক জায়গায় এনার্জিকে আমি ইউজ করাটা প্রিফার করি। আপনি একজন মানুষ হিসেবে যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটাই অনেকটা স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলটাই কি আজকে সীমা বিশ্বাসকে এতটা হাম্বল রাখে? আবার এই স্ট্রাগলটা পেরিয়ে যারা আসে তারাই বুঝতে পারে যে কারা লং রানে আমাদের সঙ্গে থাকবে আর কারা থাকবে না, মানে মানুষ চেনার ক্ষমতাটা সেখান থেকে তৈরি হয়। সীমা বিশ্বাস কি বলবে? হয়তো জানি না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও হতে পারে, আমার সংস্কার, আমি আসাম থেকে, হয়তো জিওগ্রাফিক্যাল রিজনও হতে পারে, বাট একটা কবিতা ছোটবেলার ছিল অনেক লম্বা, বাস লাস্টে না ব্যাং ফ্রগকে জিজ্ঞেস করে কি তুই টোট্টোর করিস কেন, তুই টোট্টোর করিস যার জন্য বৃষ্টি হয়,
তখন ও বলছিল, মানে অ্যাসামিসের কবিতাটা বলছে, বোপা কোকার রীতি টু না হলাম বা কেউ, মতলব বাপদাদার যেটা স্বভাব সেটাকে আমি চেঞ্জ কেন করব। সো সবসময় যখনই আমি অনেক, আমার আছে কি বড়দেরকে পাও ছুঁই, পাবলিক প্লেসেও পাও ছুঁই, তো আমার অনেকবার বলে তুই এটা কেন করিস এরকম, তখন আমি এই কবিতাটা বলি কি বাপদাদার স্বভাবটা ছাড়বো কেন, তো সেই আর কি কারণ। কিন্তু ম্যাম যেখানে এবার যদি আসি রক্তবীজে 2 এর কারণটা, আমরা যে কারণটা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী, এবং মিমি চক্রবর্তীর নীল বিকিনি পরা একটি লোক অপূর্ব সুন্দর তাকে দেখতে লাগছে, তাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, মানে প্রচুর সমাদর পাচ্ছেন তিনি। ম্যাম আমি এখান থেকে পিছিয়ে যাব বন্দিত কুইনে। সেই সময় দাঁড়িয়ে আপনাকে যেভাবে দেখা গেছিল, যে বোল্ড ডিসিশনটা আপনি নিয়েছিলেন, এখন তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, সেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অন্য জায়গায় কি প্রভাব ফেলেছিল কোনোভাবে? ব্যক্তিগত জীবনে না, সেটাকে আমি কোনো প্রাধান্য দেইনি। মানে সিম্পল কথা, আমার জন্য আমার প্যারেন্টস, আর আমার প্যারেন্টস হলো কি, তারা, আমার মা নিজে স্টেজে সেই সময় অ্যাক্টিং করতো যখন মহিলা আসতো না, যার জন্য আমার বাবাকেও ক্রিটিসাইজ করতো কি কাপুরুষ, বউকে নাটকে পাঠিয়ে, পেইড অ্যাক্ট্রেস ছিল। তো আর ভীষণ হাম্বল ফ্যামিলি থেকে আমরা বিলং করতাম, যেখানে না খেয়েও আমরা স্কুল কলেজে গেছি, কিন্তু মা বাবা কোনোদিনও বলে নেই কি তুমি পড়াশোনা বন্ধ করো, চাকরি করো, ঘর চালাতে হবে, ঘর ভাড়া দিতে হবে। কিন্তু যার জন্য আমি সবসময় আমাদের প্যারেন্টসকে স্যালুট করি। আর সাথে সাথে এই যে ট্রাস্টটা রেখেছে কি কখনো আমাদেরকে, আমাদের মাথা নিচু করবে না, বা এরকম এম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট করবে না, যে মা বাবা বলেছে কি তোমাকে রেখে গেলাম, বিশ্বাসটা আছে, রাখাটা তোমার কাজ, কিন্তু আমরা চৌকিদারি করব না, জিজ্ঞেসও করবো না। আজ অব্দি আমার মা বাবা কোনোদিনও জিজ্ঞেস করে নাই তুই কত পয়সা পাস, কত টাকা পাস, কি কথা, কি ছবি করছিস বা কিছু। আর আমার সবসময় ইয়ে থাকে কি আমি যতক্ষণ শুটিং হয়ে না যায় কখনো শেয়ার করি না বাড়ির সাথে। এই ভাব হয় যদি আমার ডাইরেক্টর আমার সাথে ডিসস্যাটিসফাইড হয়, আমাকে কিক আউট করে, তো কি হবে। হ্যাঁ, তো প্যারেন্টসরা তো খুব প্রাউডলি সবাইকে বলে দেবে, তো তখন এম্বারেসিং সিচুয়েশন হবো, পেপারে আসবে সীমাকে কিক আউট করেছে, আর মা বাবা কি জবাব দেবে। বেটার নট টু টেল এনিবডি ফ্যামিলিতে, এভাবে কাজ করি। তো সেই সময় যখন ব্যান্ডিট কুইনে আমি স্ক্রিপ্ট পড়ে আমার এরকম লেগেছিল, শুধু যেগুলো সাটল অ্যান্ড ওয়ান্সেস সাবটেক্স আছে আমি করতে পারবো, এরকম ফিলিং একা একা নিজে ভাবছি, কাউকে আমার দেখানো অভ্যেসও নাই কি আমি বলবো কি আমি পারি। কিন্তু রাত্রে ঘুমোতে পারিনি। আর আমাদের টিচারদের সাথে আমি খুব ডিসকাস করেছি এনএসডিতে, সবাই বলছে কি হয়েছে কর। দেন ফাইনালি আমি বলছি বাট আমি কমপ্লিট নিউডিটিটা আমি করতে পারবো না, আমি সাচ আ শাই পারসন, আমি কল্পনা করতে পারি যেখানে আমি গ্রিন রুমে থার্ড পারসন থাকলে আমি কাপড় চেঞ্জ করতে পারি না ডিউরিং দ্য শো, তো এখানে আমি পারবো না। তো বলছে কেন, ওটি সিনটা কেন দরকার, তখন বলছে ডাইরেক্টরকে জিজ্ঞেস কর। তো টিচারের বাড়িতে শেখর কাপুর এসেছিল, আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি বলেছিল কি এটা একটা এত আগলিয়েস্ট মোমেন্ট इन एनी ह्यूमन बीइंग्स लाइफ कि এটাকে আমি খুব खूबसूरत ढंग से नहीं दिखाना चाहता। तो जैसे कि एक औरत अगर रोड क्रॉस कर रही है और एक गाड़ी आके उसको कुचल के चली जाती है, तो मांस का लोथरा जैसे पड़ा है उसकी बॉडी, जिसको पलट के देखने का मन नहीं करे, तो ऐसा है। তখন আমি বলছি আই অ্যাগ্রিড, বাট আই এম নট দ্যাট লেভেল বোল্ড টু পোর্ট্রে দ্যাট মোমেন্ট। তখন অনেক কনভিন্স করার চেষ্টা করেছে, বাট আমি বলছি আমি সাইন ততক্ষণ করবো না যতক্ষণ আপনি বডি ডাবলের জন্য এগ্রি না করেন। ফাইনালি হি অ্যাগ্রিড অ্যান্ড আমি সাইন করেছি অ্যাকর্ডিংলি, অ্যান্ড বডি ডাবল একজন গুজরাট থেকে এসেছিল মেয়ে, ওটা করেছিল। সো এখন তারপর অনেক কন্ট্রোভার্সি, অনেক আসামের নিউজ পেপারও খুব খারাপভাবে লিখেছিল কি দেখতে খারাপ, নাটি, কালি আর গরিব, যার জন্য বিচারি আসাম থেকে, যার জন্য ওকে पैसे के लिए किया है, যার জন্য শেখর কাপুরে এক্সপ্লয়েট করেছে আর কি। কিন্তু বলিউডের সবাই বারণ করে দিয়েছে, এটা রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্যাট রোল, দ্যাটস ওয়াই শি গট ইট। তো আমার ফ্যামিলি থেকে বলছিল কি তুমি কাউন্টার দাও,
তখন আমি বলছিলাম একজন ব্যক্তি পেপারে যে লেখে আমার জন্য একজন ব্যক্তির মন্তব্য, চাহে টেলিভিশনে হোক, এটা আমি জেনারেলাইজ করতে পারিনি কি গোটা আসাম বা গোটা ভারতবর্ষ আমাকে ক্রিটিসাইজ করছে। সো ঠিক আছে, ওনাদের রাইট আছে, তারা ক্রিটিসাইজ করুক, যার জন্য আমি প্রোটেস্ট করতে হবে আমার কোনো না, আমার কাজে বলবে। কিন্তু সেটাকে কাজে মানে কি, তখন কিন্তু একটা প্রায়োরিটি ছিল, শেখর কাপুরকে আমি বলছিলাম কি আমি সেই সময় বিটিআর ছিল, আমি বিটিআরটা আমার মা বাবাকে দেখাতে চাই। তার আগে আমাকে মারা কোনোদিনও জিজ্ঞেস করেনি পেপারে যা লিখেছে এটা কি সত্য, তুমি করেছো, কিচ্ছু জিজ্ঞেস করেনি, কারণ তারা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে অ্যান্ড সেই লিবার্টিটা আমাকে দিয়েছে কি শি হ্যাজ রাইট টু লাইক ডু হার ওন থিং উইদিন দ্য ডিগনিটি অ্যান্ড এভরিথিং। তো আমি না বিটিআর নিয়ে নলবাড়িতে গেলাম, দেখালাম, সব সাইলেন্ট, এরকম মাঠের দরজা জানলা সব বন্ধ ছিল, সব ব্যান্ড ছিল তখন ছবিটা, আমি বাবার কোলে মাথাটা রেখে শুয়ে, আমি নিজের চেহারা নিজে দেখতে পারি না পারফরমেন্স, তো আমি এরকম। তো আফটার দ্য ফিল্ম একদম সাইলেন্স সবাই, তখন আমার বাবা ব্রেক করলো সাইলেন্সটা, বলছে যাই বলো মীরা, মা আমার মাকে বলছে যাই বলো মীরা, এত ব্রিলিয়েন্ট পারফরমেন্স তো আমার মেয়ে সীমা ছাড়া আর কেউ দিতে পারতো না। তো আমার জন্য বিগেস্ট অ্যাওয়ার্ড, আমার জন্য বিগেস্ট রিপ্লাই আমি পেয়ে গেছি, হোয়াই শুড আই কেয়ার, বাট আমি জানি তো কি হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। তো আমার জন্য হয়তো সেই সময় সীমা এত বোল্ড না, বা এখনো হয়তো সেই লেভেলের বোল্ডটা না, বাট কন্টেন্টটা বা যেটা কনভে করতে চায় ডাইরেক্টর, আই এগ্রি উইথ দ্যাট। কারণ সত্যি হাইট অফ হিউমিলিয়েশন যদি মোমেন্ট থাকে, রেপের চেয়েও বত্তর ওটা মোমেন্ট কি ওকে উইদাউট ক্লোদিং ওকে সারা ভিলেজে ঘুরিয়েছে। কিন্তু এটা নিয়ে আমার কাজের ইফেক্টটা মানে পরবর্তীকালে অন্য সিনেমায় রোল পাওয়া বা মাঝখানে যখন আমরা আফটার ব্যান্ডিট কুইন অনেকগুলো বলিউডের এরকম ডাইরেক্টর এসেছিল, বলছিল কি আমরা তো বেটার ব্যান্ডিট কুইন বানাবো, সো এই পয়সা দেবো, এই ছবি বানাবো বলছিল, আমি করিনি। আমি বলছিলাম আগামী 5-7 বছর ব্যান্ডিট কুইন টাইপের ক্যারেক্টার, ইটস নট দ্যাট অ্যাবাউট কমপ্লিট নিউডিটি, ইটস অ্যাবাউট ক্যারেক্টার ক্রাফট, যেটাকে চরিত্রটা যেটা যাকে এক্সপ্লয়েট করে ব্যান্ডিট মানে স্টেরিও টাইপের চরিত্রটা যাতে হয়ে না যায়, যার কারণ এটা বেসড অন ট্রু স্টোরি, এটা ঘটেছে এখনো ঘটে। সো সেটাকে আমি যদি বারবার প্রত্যেকটা ছবিতেই করি তো এটা তো মজাক হয়ে যাবে, লাইক শাহরুখ খান হয়ে থাকে, হয় না, একটা কমার্শিয়াল ইমেজকে ক্যারি করার মতন হবে। আমি মানে সারা জীবন শুধু ব্যান্ডিট কুইনই করে যেতাম। তো আমি বিইং এ থিয়েটার পারসন, আমার জন্য ভ্যারাইটি অফ রোলস, যার জন্য আমি আজকে এই যে আমার শিবু নন্দিতাদির রক্তবীজ 2 যে করছি, ওটা যদিও রোলটা ছোট, কিন্তু ওয়ান অফ দ্য ভ্যারাইটি অফ ক্যারেক্টার, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য স্ক্রিপ্ট ইন মাই লাইফ, যার জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট। আমি জানি লাইফ টাইম রোল বারবার পাওয়া যায় না, বড় বড় রোল বারবার পাওয়া যায় না, বাট এই সুযোগটা আমি মিস করতে চাই না, যেখানে নন্দিতাদি আর শিবুর প্রোডাকশনে আমি অ্যাক্টিং করার সুযোগ যাতে হারায়। উইন্ডোজের ব্যাপারে একটা দারুণ সুখ্যাতি আছে, আপনি যেটা বললেন যে রোলটা ছোট, কিন্তু রোল ছোট হোক বড় হোক, তারা প্রত্যেক সেলিব্রিটিকে বা প্রত্যেক অভিনেতা বা অভিনেত্রীকে সমান জায়গা দেয়, সমানভাবে ইম্পর্টেন্স দেয় তারা, সেটা প্রচারের ক্ষেত্র হোক বা অন্যান্য যে কোনো ক্ষেত্র। এটা কতখানি যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে যে ধরুন ছোট রোল করছে আপনার মতন এই সিনেমায়, তাকেও কতখানি ইন্সপায়ার করে বা কতখানি ভালো লাগার জায়গা দেয় যে আমি কোথাও পিছিয়ে নেই, মানে এরা সবাই এরা আমাদের একটা জায়গাতেই রেখেছে। ডিউরিং শুটিং এর সময় আমি দেখেছি, লাইক অনেক সেটআপে থাকে তো স্টার, এটা হ্যাপেনিং অ্যাক্টর, এটা এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে না, পপুলার, সো সেই হিসাবে আউটডেটেড, ট্রাই টু ইগনোরড। তো এইগুলো জিনিস নেই, বেসিক রেসপেক্ট টুয়ার্ডস অল আর্টিস্ট ওটা খুবই আছে, দুজনের মাঝেই আছে,
যার জন্য ক্যাপ্টেন অফ দ্য শিপ যখন ওইরকম মানসিকতায় থাকে তো এন্টায়ার সেটে ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হয়, যেটা হোমলি এক পারিবারিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, কনস্ট্রাকটিভ কাজ শুরু হয় আর ফুল অফ এনার্জি, যেটা আমার খুব ইন্সপায়ার করেছে এই রক্তবীজের সেটে, যে এ টু জেড, বিকজ তারা দুজন এত বেশি on toe and sharp and clarity and quick taking any decision, সেগুলো ক্ষেত্রে না সব যে ওদের যেগুলো টেকনিশিয়ান হোক বা এডিজ আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরস সবাই অন টো অ্যান্ড এনজয় করে, একটা হয় না কি ভয়ে অন টো আছে, আরেকটা আছে কি এনজয়, দে আর এনজয়িং ইট, দে আর ফিলিং কি ওদেরও একটা যে ইকুয়াল এক্সিস্টেন্স আছে। অনেক আমি এডিজ দেখেছি যেখানে হয় না কি কিছু একটা প্রশ্ন করলে জানি না, এই যে একটা না এদের এটাতে ক্লিয়ারিটি আছে, হয়তো দে নো কি কত অবধি আমি সীমা দিদিকে বলতে হবে ক্রিয়েটিভলি, কত অবধি আমার রাইট নেই শিবুদা বা নন্দিতাদি বলবে, ইউনো, সো সেগুলোও জানে ওরা, থরলি প্রফেশনাল অ্যাটমসফিয়ার আর অ্যাট দ্য সেম টাইম দ্য হিউম্যান অ্যাটমসফিয়ার অলসো দেয়ার। ম্যাম এবার একটা অন্য প্রসঙ্গে আসি, যে আপনাকে এখন ওটিটিতে প্রচুর পাওয়া যায়, কিন্তু যে সময় বান্ডিত কুইনে হয়েছিল সেই সময়ে যদি ওটিটি আসতো তাহলে কি মনে হয় যে ক্যারিয়ারটা আরো অন্যরকম ভাবে ফ্লারিশ করতে পারতো? হতো, তা ঠিক, আই এগ্রি। হয়তো এখন যেহেতু আমি মনে আছে যখন খামোশি করেছিলাম, শেখর কাপুর, রামগোপাল বর্মা, সুধীর মিশ্র এরা সবাই বসে আছিল আর বলছিল তুই করবি না সঞ্জয় লীলা বনসালির খামোশি, কারণ এখানে তুই ব্যান্ডিট কুইন তখনও রিলিজ হয়নি আর জাস্ট কমপ্লিট হয়েছিল, বলছিল কি এখন বিকজ তুই এখানে ব্যান্ডিট কুইনে প্রোটোগনিস্টের রোল করছিস, এখানে মাদারের রোল করবি মনীষার, তো ইউ উইল বি স্লটেড অ্যাজ মাদার্স রোল অনলি, তো বেটার নট টু ডু। বাট আমি আমার এই যে কন্ট্রোভার্সিগুলো উইদাউট এনি রিজন ছিল, যেখানে আমি বলছিলাম দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ফিল্ম, জান গেলেও আমি 100% কনভিকশনের সাথে লোকের মনে বসিয়ে দেব কি ইয়েস দিস ইজ ফুলান। এটা আমার হার্ডওয়ার্কিং ছিল, সব ভাষায় যত ইনফরমেশনস গ্যাদার করতে পারি আমি গ্যাদার করে ওটার উপরে ইমাজিনেশনকে অ্যাড করি, কীভাবে এই চরিত্রটাকে, যদিও এটা লিভিং ক্যারেক্টার, রিয়েল ক্যারেক্টার, তবুও এই চরিত্রটাকে অ্যাজ অ্যান অ্যাক্টর কীভাবে একটা আলাদা অটোবায়োগ্রাফি বানিয়ে আমি কনভিকশনের সাথে পাবলিকের সামনে, অডিয়েন্সের সামনে রাখতে পারি, তার চ্যালেঞ্জ ছিল, কারণ আমি অ্যালাউড ছিলাম না ফুলনকে দেখার। তো তারপর কিন্তু এই যে কন্ট্রোভার্সিগুলো আমাকে ডিস্টার্ব করেছিল, নো ডাউট। আজকে বলি সেই সময় হয়তো আমি একদমই মিডিয়ার সামনে আসিনি না, আমার যে আমি ইন্টারেস্টেড ছিলাম তাদেরকে জবাব দেওয়ার, কিন্তু এখন আজকে তারিখে বলবো কি আমি আই ড্যাম কেয়ার, তখনও ড্যাম কেয়ারই ছিলাম, বেটার নট টু টক উইথ দেম। হ্যাঁ, সো এখন মাদার, যখন মাদারের রোলটাতে আমার চ্যালেঞ্জ ছিল কি আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম অ্যান অ্যাক্টর, কন্ট্রোভার্সি আইটেম না, যার জন্য এটা। তো ওটিটি হয়তো সেই সময় হলে হয়তো আমি ভ্যারাইটি অফ রোলস পেতাম, কিন্তু আমরা ইন্ডিয়ান মেন্টালিটিতে হয় না কি মহিলা একজন অ্যাক্ট্রেস একজনের একটা ফর্মুলা বিউটি থাকা দরকার, হোয়াইট স্কিন আর স্লিম এন্ড ট্রিম এন্ড লম্বা, সবকিছু মিলে একটা লার্জার দেন লাইফ, শার্প নোজ এন্ড এভরিথিং। সো হয়তো সেই ইমেজের জন্য তারা কল্পনা করতে পারিনি কি আমি লিডিং, কিন্তু আজকের তারিখে যখন ওটিটি বা নারী প্রধান রোলে এটা একটা ট্রেন্ড চলেছে, ছবিতে হোক বা ওটিটিতে বিশেষ করে, তো এটার জন্য সেটা আমি মিস করেছি। তো বাট এক্সপেকটেশন রাখি না, যার জন্য আশাবাদী নিশ্চয়ই থাকি হয়তো হবে কখনো। আর আমরাও এইভাবেই আপনাকে নিয়ে আশায় বাঁচতে চাই, যেন আপনাকে আরো অনেক বাংলা সিনেমায় আমরা পাই। শুভদা নন্দিতাদির সঙ্গে তো রক্তবীজ 2 আসছেই, সেই চরিত্রটা ঠিক কোন জায়গায় দাগ কেটে গেল আপনার মনে? চরিত্রটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ক্যারেক্টার, আর ওয়ান অফ দ্য রিয়েলি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কিন্তু ওই ক্যারেক্টারটা খুব বেশি আমি ইলাবোরেটলি বলতে চাই না, যেহেতু 26 তারিখে আসছে,
অডিয়েন্স দেখবে, তো আমি খুব বেশি ওপেন আপ করতে চাই না এটাকে। অ্যান্ড বাট আমি লুকিং ফরওয়ার্ড কি অডিয়েন্সের রিয়াকশন। আর যেহেতু রক্তবীজ 1 এত বেশি সাকসেস, পপুলার হয়েছে, পছন্দ করেছে দর্শক, তো আমার পুরো বিশ্বাস আছে কি এটাকেও খুবই পছন্দ করবে, খুবই ভালোবাসবে। আর এটাই তো কিন্তু এই আলোচনা শেষ হওয়ার নয়, কারণ পাশে যার পাশে বসে আছি তার সঙ্গে কথা বলতে থাকলে অনেক অনেক কথা চলতে থাকবে। তার জীবন ইটসেলফ একটা সিনেমার মতন বলা যেতে পারে, কিন্তু কি করব, সময় হলো অন্তরায়। তাই সেই সময়ের দোহাই দিয়েই আজকের মতন এই ডে পর্যন্তই। কিন্তু উনি মানে সীমা বিশ্বাসকে আপনারা কিভাবে পেতে চলেছেন সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রক্তবীজ 2-তে। 26 সেপ্টেম্বরে থিয়েটারে গিয়ে দেখবেন রক্তবীজ 2। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।